এই রিসেন্টলি আমরা দেখলাম মেহজাবিনের একটা প্রোগ্রামকে বিভিন্ন ইসলামিক দলগুলোর অভিযোগের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হলো। তার পরবর্তীতে পরিমনির একটা শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, সেটাও কোনো ইসলামিক গোষ্ঠীর আন্দোলনের মুখে সেটাও তারা করতে পারেনি। সেই পরিমনি সেখানে যেতে পারেনি। এবং রিসেন্টলি আবার দেখলাম অপু বিশ্বাসেরও সেম ঘটনা ঘটেছে, কোনো একটা ওপেনিং এর জন্য তার যাওয়ার কথা ছিল, কিন্তু সে সেখানে যেতে পারেনি। এখন এই যে ঘটনাগুলো, এর সাথে আবার একটা জায়গায় যুক্ত হলো মেয়েরা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা নিয়ে সেখানে কিছু ইসলামপন্থী বা ইসলামের নামধারী কিছু টুপি পরা পাঞ্জাবি পরা হুজুর তারা ওইখানে গিয়ে বাধা দিয়েছে এবং তাদের খেলা নিষেধ করে দিয়েছে, খেলতে দেয়নি। এসব বিষয় নিয়ে কিন্তু সরকার থেকে অলরেডি একটা দুঃখ প্রকাশ করে মন্তব্য করেছে এবং বলেছে যারা কিনা এই ধরনের অনৈতিক কাজ করবে, যারা কিনা নারীদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার মতো স্টেপের দিকেও যেতে হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে জুলাই আগস্টের পর থেকে দেখছি আমরা যে এই যে পরিমণি, মেহজাবিন এবং রিসেন্টলি অপু বিশ্বাসের যে ঘটনা, সেটা আসলে কি ইঙ্গিত বহন করে? নারীদেরকে কি ওই সোকল্ড একদম কট্টর যে ইসলামিক রাষ্ট্রের মতো নারীদেরকে এই ধরনের কোনো কাজে যেতে দিবে না? বিনোদন জগতের উপরে কি হুমকি আসবে? বা এই কট্টর ইসলামপন্থীরা কি মাথাচাড়া দিয়ে উঠছে? অথবা নারীরা কি ঘর থেকে বের হতে গেলে বোরকা পড়তে হবে বা হিজাব পড়তে হবে বাধ্যতামূলক হচ্ছে কিনা? যারা এগুলো করার চেষ্টা করছে এদেরকে দমন করতে হবে, বিকজ এরা অবশ্যই বাংলাদেশের ভালো চায় না। 2024 সালে এসে যেই জেনজি জেনারেশন, যে তরুণ প্রজন্ম অভ্যুত্থান করে এই স্বৈরশাসককে সরকার থেকে নামিয়েছে, তারা কিন্তু এই কট্টর ইসলামপন্থী দেশের জন্য যায়নি। 2025 সালে এসে এই ধরনের কোনো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে যে খুব বেশি কার্যকর হবে না সেটা জানা উচিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের থ্রেটের কারণে এই যে শিল্পী সমাজ বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, যদি তাদের নারীদেরকে নিয়ে এতই সমস্যা হয়, যদি তাদের নারীরা যদি ঘরের বাইরে গিয়ে কাজ করে, বিনোদন জগতের শিল্পীদেরকে নিয়ে যদি তাদের এত সমস্যা হয়, তাহলে এত যদি সাহস থাকে, তাদেরকে আমি বলবো যে বিএনপির যে দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, তার পদত্যাগ বা তাকে দল থেকে বের করে দেওয়ার জন্য পারলে আন্দোলন করেন, যদি সাহস থাকে যে এই রেজওয়ানা যে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার সাথে মিটিং এ যাওয়ার ক্ষেত্রে আপনারা ভেটো দেন, বলেন যে তার সাথে আমরা মিটিং এ যাব না, বা এই সরকার থেকে তাকে বহিষ্কার করার জন্য বলেন। এগুলো করবে না, বিকজ দে নোস ক্ষমতায় যাওয়ার জন্য এই মানুষগুলোকে নাড়াচাড়া করা যাবে না। কিন্তু তারা ইজি টার্গেট হিসেবে এই মেহজাবিন, পরিমণি, অপু বিশ্বাসের মতো মানুষগুলোকে বেছে নিচ্ছে। যারা এগুলো করছে তারা অবশ্যই বাংলাদেশের ভালো চায় না, ডেফিনেটলি ভালো চায় না। আর এই ধরনের কট্টর কোনো ব্যবস্থার জন্য বাংলাদেশ তৈরি না। সেই সময় বহুত আগেই পার হয়ে গিয়েছে। 2024-25 সালে এসে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো এরকম কোনো রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে সম্ভব না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে বলবো এই যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আজকে পরিমণি এবং অপবিশ্বাস তাদের ব্যক্তিগত জীবন যেমনই হোক না কেন, তারা যে পেশায় রয়েছে সেই পেশায় তারা একটা জীবিকার জন্য যেতেই পারে। এবং সেই যাওয়ার ক্ষেত্রে প্রথম যেদিন মেহজাবিনকে বাধা দেওয়া হয়েছিল সেদিনই যদি সরকার কঠোর হতো, সেই ক্ষেত্রে আজকের কিন্তু এই সময় আসতো না, এই লোকগুলা কিন্তু এত সাহস পেত না। এই লোকগুলা সাহস পাচ্ছে এই বর্তমান সরকারের এই ব্যর্থতার কারণেই, কঠোর হওয়ার যে ব্যর্থতা সেই জায়গা থেকে। এবং বর্তমান সরকার অনেকগুলো জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যদিও এটা আমাদের অনেকের কাঙ্ক্ষিত সরকার, বাট ব্যর্থ যে জায়গায় সেগুলো বলতে হবে। ব্যর্থ হচ্ছে বাণিজ্য সমাধানে, বাংলাদেশের বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে গিয়েছে। ব্যর্থ দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সেটাকে লাগাম টেনে ধরার ক্ষেত্রে সব জায়গায়, এই সকল জায়গাতেই হচ্ছে সে ব্যর্থ, সে জিরো। এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তারপরেও আমরা এই সরকারের উপরে আশ্বাস রাখছি, বিশ্বাস রাখছি, যাতে তারা এই যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো করে অ্যাটলিস্ট একটা ভালো ব্যবস্থাপনা দিয়ে যেতে পারে আগামীতে। বাট তাদেরকে আরো কঠোর হওয়া উচিত। আর একটা জিনিস বারবার আমরা ভুলে যাই, জুলাই আগস্টের যে অভ্যুত্থানের যে সূচনা হয়েছিল সেটা হলো কোটা। এবং সেটা কোন কোটা? চাকরিতে কোটা। চাকরিটা কি? চাকরিটা হচ্ছে পেশা, একটা মানুষের জীবিকা। তো জীবিকার জায়গায় ক্রাইসিস ছিল বলেই সেই জায়গায় কোটার ভিত্তিতে যখন আসলে কিছু মানুষ ঢুকে যাচ্ছিল, সেই জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়েছিল। তো সেই জীবিকার জায়গা, সেই চাকরির জায়গা কিন্তু এই সরকার আসার পরেও ঠিক তো হয়নি, বরং উল্টো আরো লাখ লাখ মানুষ বেকার হয়েছে। কেন বেকার হয়েছে? বিকজ এই সরকার ব্যবসায়ীদেরকে সহায়তা করতে পারেনি, ব্যবসায়ীদের সাথে বসতে পারেনি। ব্যবসায়ীদের সাথে বসতে না পারে ব্যবসায়ীরা রয়েছে একটা শ্যাডোর ভিতরে, ধোঁয়াশার ভিতরে। তারা কি করবে, কি করতে পারবে, কি করতে পারবে না, সরকার কেমন হবে,
তাদের প্রতি নমনীয় হবে, সহায়ক হবে নাকি কঠোর হবে তারা এখনো বুঝতে পারছে না, যার কারণে তারা কিন্তু ব্যবসায়িক অপারেশন অনেকটাই সিং করে রেখেছে, কমিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু লাখ লাখ মানুষ বেকার হচ্ছে। এর মাঝে আবার বেক্সিমকো বেক্সিমকো থেকে কিন্তু 40,000 মানুষ বেকার হয়েছে। সো এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের মূল যে জায়গা, যেখানে শুরু হয়েছিল জীবিকা থেকে, কোটা থেকে, চাকরির কোটা থেকে, সেই কোটার জায়গা, সেই চাকরির জায়গা কিন্তু আরো কমে গিয়েছে। এই সরকার আসার পরে আরো বেকার হয়েছে। সরকার কিন্তু নতুন কোনো জব মার্কেট তৈরি করতে পারেনি। গার্মেন্টসের অবস্থা খারাপ, 2 দিন পরে গার্মেন্টস থেকেও বেকারত্ব তৈরি হবে। আর এই সবগুলা ব্যর্থতার জন্য অবশ্যই সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং আমি বলবো সরকারকে অবশ্যই ব্যবসায়ীদের সাথে বসা উচিত, ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করা উচিত, বিকজ ব্যবসায়ীদেরকে ছাড়া এই সরকার কিন্তু দেশ অপারেট করতে পারবে না। হ্যাঁ, ব্যবসায়ীদের ভিতরে ভালো খারাপ থাকতে পারে, সেগুলো ধীরে ধীরে ফিল্টারিং করা উচিত, বাট প্রথমত তাদেরকে পাশে টানা উচিত, বিকজ তারা কিন্তু এই দেশের চাকাকে সচল রাখছে।